আজ 28শে জানুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। এসআইআর আসলে এনআরসিরই অন্য রূপ। বাংলায় দিদিই জিতবেন, মমতাকে পাশে রেখে বললেন অখিলেশ। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানির অভিযোগ, বিধানসভায় নিন্দা প্রস্তাব নওশাদ সিদ্দিকীর। ভোটের আগে জামাইবাবু হয়ে যায় আর ভোট ফুরলেই শালা, বিস্ফোরক তহা। এটা সেলফ দুর্ঘটনা নয়, আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যান মেড বিপর্যয়, বিস্ফোরক শুভেন্দু। ছাদনাতলার বদলে শেরওয়ানি পরে এসআইআর শুনানিতে হাজির বর, সঙ্গে গেলেন বরযাত্রীও। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাংলায় দিদি জিতবেন, মমতাকে পাশে রেখে বললেন অখিলেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মমতা অখিলেশের কাজের প্রশংসা করে বলেন তিনি দারুণ কাজ করছেন এবং আগামীর জন্য তার আরো শুভকামনা। অখিলেশ যাদব বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। বিজেপি নানাভাবে সমস্যা তৈরি করছে, বিশেষ করে এসআইআর চালু করে সাধারণ মানুষের হেনস্থা করা হচ্ছে। অখিলেশের দাবি এসআইআর আসলে এনআরসির অন্য রূপ এবং এর মাধ্যমে ভোটারদের অধিকার খর্ব করার চেষ্টা চলছে। তিনি বলেন মমতা ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন। মহারাষ্ট্রের উদাহরণ টেনে অখিলেশ অভিযোগ করেন সেখানে ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে ব্যবহার করে বিজেপি জয় পেয়েছে। তিনি আরো বলেন বাংলায় বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তারা জিততে পারবে না এবং শুধু সম্মানের সঙ্গে হার স্বীকার করার চেষ্টা করছে। অখিলেশ কলকাতায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, তবে এই সাক্ষাৎ থেকে বিজেপি বিরোধী ঐক্যের বার্তা উঠে এসেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। लेकिन मैं बधाई देना चाहता हूं दीदी को कि जिन्होंने डिजिटल डकैती को बचा लिया। বিধানসভা নির্বাচনের আবহে ফের ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে সরব হলো আইএসএফ। নওশাদ সিদ্দিকী নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হচ্ছেন। তার দাবি এই প্রক্রিয়ার জেরে বহু মানুষ চরম মানসিক চাপে পড়ছেন, এমনকি চরম সিদ্ধান্তও নিচ্ছেন অনেকে। এই পরিস্থিতির প্রতিবাদে ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাঠে ময়দানে নেমে প্রচার চালাচ্ছে বলে জানান নওশাদ সিদ্দিকী। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই হয়রানির বিরুদ্ধে আন্দোলন চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। শুধু রাজপথেই নয়, এবার বিধানসভাতেও বিষয়টি তুলে ধরল আইএসএফ। ফেসবুকের পোস্টে নওশাদ সিদ্দিকী জানান সোমবার তিনি রুল 185 অনুসারে বিধানসভায় লিখিত নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন। তার বক্তব্য মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নিন্দা প্রস্তাবের মাধ্যমে তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং অবিলম্বে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি তোলেন। আইএসএফ এর পক্ষ থেকে এই ইস্যুতে আন্দোলন আরো জোরদার হবে বলে ইঙ্গিত দিয়েছেন ভাঙড়ের বিধায়ক। এইটা নিন্দাজনক কাণ্ডকে নিন্দা জানাবার জন্য ইতিপূর্বে আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে যে একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসা হোক, কিন্তু সরকারের সেই আওয়াজে সাড়া দেয়নি। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় রুল অনুযায়ী আমি নিন্দা প্রস্তাব আজকে নিয়ে এসেছি, সেখানে আজকে আমি জমা করেছি সেক্রেটারি স্যারের কাছে। ভোটের আগে জামাইবাবু হয়ে যায় আর ভোট ফুরলেই শালা, বিস্ফোরক তহা। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীও এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছেন। মঙ্গলবার তিনি শুনানিতে হাজির হয়ে পুরো প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আর রাজনৈতিক দলগুলো লুকোচুরি খেলছে। তিনি বলেন চোরে চোরে মাস্তুতো ভাই, একজন সাপ হয়ে কামড়াচ্ছে আর একজন ওঝা হয়ে ঝাড়ছে। তহা সিদ্দিকী দাবি করেন তার পরিবারের ঐতিহ্য ও ইতিহাস বিশ্বজুড়ে পরিচিত হওয়া সত্ত্বেও তাকে নোটিশ পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন মূলত মুসলিমদের টার্গেট করা হচ্ছে, কারণ বিজেপি মনে করে মুসলিমরা তাদের ভোট দেয় না। কিন্তু তিনি স্পষ্ট করেন মুসলিম সম্প্রদায় তৃণমূল, সিপিএম কাউকে ভোট দেয় না, যারা উন্নয়ন করে তাদের পক্ষে থাকে। তিনি আরো বলেন ভোটের সময় রাজনৈতিক নেতারা জামাইবাবু হয়ে যান, ভোট শেষ হলে শালা হয়ে যান। 2026-এর ভোটে মানুষ সব বুঝে নেবে। শুনানিতে তার কোনো অসুবিধা হয়নি বলে দাবি করে তহা জানান তিনি লিগ্যাল মাল থাকায় বুক ফুলিয়ে হাজির হয়েছিলেন। আধিকারিকরা তার কাগজপত্র দেখে শুধু মুচকি হেসেছেন, কিছু জিজ্ঞাসা করেননি। তিনি মনে করেন আধিকারিকরাও সমস্যায় আছেন এবং সব প্ল্যান ভেস্তে যাবে। এটা সেলফ দুর্ঘটনা নয়, আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়, বিস্ফোরক শুভেন্দু। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একের পর এক মৃত্যু ঘটেছে, যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরব করে তুলেছে। তিনি এক্সে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত ও নিখোঁজদের অধিকাংশই কম বয়সী এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। শুভেন্দু অধিকারীর দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ধারাবাহিক গাফিলতি, অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার ফল। তিনি বলেন এটি ম্যানমেড বিপর্যয়। আনন্দপুরের জলা জমি বুঝিয়ে অবৈধভাবে কারখানা ও গুদাম গড়ে উঠেছে,
যা সরকার রোধ করতে ব্যর্থ হয়েছে। কোনো নজরদারি নেই, নিয়ম মানা হয় না, দাহ্য পদার্থ ভর্তি তালাবন্ধ গুদামে অনেকে আটকে পড়েছেন, পালানোর কোনো পথ ছিল না। তিনি আরও প্রশ্ন তুলেছেন দমকল মন্ত্রী সুজিত বোসের দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে। ঘটনা 30 ঘন্টারও বেশি সময় পর তিনি সেখানে যান। শুভেন্দু বলেন, আমরি থেকে বড় বাজার, এখন আনন্দপুর। সরকার কোনো শিক্ষা নেয়নি, দায়ও নেই। এই অবস্থায় ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সরকারের। রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি চলছে বলে তিনি অভিযোগ করেছেন। ছাদনাতলার বদলে শেরওয়ানি পরে এসআইআর শুনানিতে হাজির বর, সঙ্গে গেলেন বরযাত্রীও। ছাদনাতলায় বউকে অপেক্ষায় রেখে সেজেগুজে এসআইআর হিয়ারিং এর লাইনে দাঁড়ালেন হবু বর। শুধু হবু বর নয়, শুনানির লাইনে দাঁড়াতে দেখা গেল 38 জন বরযাত্রীকে। শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে। নির্বাচন কমিশন বরযাত্রীর 38 জনের নামে হিয়ারিং নোটিশ দিয়েছিল, তাই বিয়ে করতে যাওয়ার আগে তাদের দাঁড়াতে হলো শুনানির লাইনে। হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগ করেছেন বর সহ বরযাত্রী। আনোয়ার হোসেন খানের বিয়ে করতে যাওয়ার কথা ছিল হাওড়াতে, তবে বিয়ের দিনেই এসআইআর এর হিয়ারিং ডেট পড়ায় বিয়ে করতে না গিয়ে আগে দাঁড়াতে হলো নাগরিকত্ব প্রমাণের লাইনে। না শুধু বর নয়, 100 জন বরযাত্রীর মধ্যে 38 জনকে একই দিনে ডেকে পাঠানো হয়, তাই বরের সঙ্গে বরযাত্রীও শুনানির লাইনে দাঁড়ালেন। হিয়ারিং শেষে ক্ষোভ উগরে দেন বর ও বরযাত্রী। হবু বর আনোয়ার হোসেন খান বলেন, তার নামে সামান্য ভুল ছিল, তাই তাকে ডেকে পাঠানো হয়। সামান্য এই ভুলের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন তিনি। হিয়ারিং এ উপস্থিত বরযাত্রীরাও ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, সামান্য ভুলের জন্য ডেকে হেনস্থা করা হচ্ছে। বলেছেন, প্রত্যেকের নামের বানান ভুল ও আনম্যাপিং এর কারণে ডেকে পাঠানো হয়। এটাও জানিয়েছেন, তাদের বুথের 1100 ভোটারের মধ্যে প্রায় 550 জন ভোটার নোটিশ পেয়েছেন কমিশনের। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছিল বীরভূমে। বাংলাদেশ সীমান্তে কাঁটা তারহীন পথে পালাতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা 5 বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এর হাতে ধরা পড়ল 5 বাংলাদেশি যুবক। এই ঘটনায় অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর সীমান্ত এলাকায়। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত 5 বাংলাদেশির নাম মোহাম্মদ কাউসার, মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ আলামিন নবী, এছাড়াও মোহাম্মদ রবিউল আলম ও রকি শেখ। এদের সকলেরই বয়স 30 থেকে 35-এর মধ্যে। অন্যদিকে ধৃত ভারতীয় দালালের নাম রিপন বিশ্বাস, তার বাড়ি হবিবপুরের পান্নাপুর এলাকাতে। স্থানীয় সূত্রে খবর, হবিবপুর থানার পান্নাপুরের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাটির অনেকটাই কাঁটাতারহীন ও উন্মুক্ত। সোমবার গভীর রাতে এই সুযোগ কাজে লাগিয়ে দালাল রিপন বিশ্বাসের সাহায্যে ওই 5 বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তাদের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে এবং 6 জনকে হাতে নাতে ধরে ফেলে। প্রথম জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। পুলিশ জানতে পেরেছে, ধৃত ভারতীয় নাগরিক রিপন বিশ্বাস দীর্ঘদিন ধরেই সীমান্তে চোরাচালান এবং অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে যুক্ত। তার কাজ ছিল মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের এপারে নিয়ে আসা এবং নিজের বা অন্যের ডেরায় সামরিক আশ্রয় দেওয়া। এরপর কৌশলে তাদের ভিন রাজ্যের শ্রমিকের কাজে পাঠিয়ে দেওয়া হতো। তদন্তে আরও জানা গেছে, ধৃত ওই 5 জন বাংলাদেশি বেশ কিছুদিন আগে মালদার ওই পান্নাপুর সীমান্ত দিয়েই ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা চেন্নাই গিয়ে প্রায় 3 মাস দিনমজুরের কাজ করে। গত সপ্তাহে তারা সেখান থেকে ফিরে এসে রিপনের বাড়িতে আশ্রয় নেয় এবং ফের বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। মঙ্গলবার বিএসএফ ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ এদিনই তাদের মালদা আদালতে পেশ করে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। রিপনের এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমি বন্ধ করতে দেব না, শিল্পের ঠিকানা এখন বাংলা। নবান্ন থেকে বার্তা মমতার। কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন। নবান্নে নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের জামানায় 75 লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে একদিনও কর্মদিবস নষ্ট করেনি। বাংলায় এখন আর বন্ধ হয় না, তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে শিল্পের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি বন্ধের বিরোধী, আমি বন্ধ করতে দেব না। পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে এবং পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখন শিল্পপতিদের গন্তব্য বাংলা। রাজ্যে একের পর এক কারখানা হচ্ছে। বহু শিল্পপতি শিল্প স্থাপনের আগ্রহ দেখাচ্ছেন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যের 6টি করিডোর তৈরি হচ্ছে। পাশাপাশি ধর্মীয় বিভাজন নিয়ে কড়া অবস্থান নিয়ে তিনি বলেন, শান্তি রক্ষা করাই তার কাজ এবং বাংলা সকলকে জায়গা দেবে।
খোদ বিডিওর হাতেই এসআইআর নোটিশ, বাবার নথি নিয়ে তলব করলো নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইয়ের কড়াকড়ির আওতায় সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকও পড়ছেন। নির্বাচন কমিশনের এসআইআর নোটিশ পেয়েছেন ভরতপুর 2 ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত। তার বাবার নথিপত্র সংক্রান্ত তথ্য নিয়ে তাকে কমিশনের কাছে হাজিরা দেওয়া বা প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নথিপত্রের সামান্য গরমিলের কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে বিডিও অনির্বাণ সেনগুপ্ত জানান, তার ও তার বাবার সমস্ত নথিতেই নামের সঙ্গে মিডল নেম রয়েছে। তবে 2002 সালের একটি নথিতে ভুলবশত তার বাবার নামের মধ্যনাম বাদ পড়ে যায়। ওই একটা তথ্যের অসামঞ্জস্যের কারণে নির্বাচন কমিশনের স্ক্রুটিনিতে বিষয়টি উঠে আসে এবং নিয়ম মাফিক এসআইআর নোটিশ পাঠানো হয়। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এসআইআর নোটিশ নিয়ে অযথা ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের 12টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে এবং নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। শুনানির দিন এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে বিডিও নিজের কাজ থামিয়ে তাকে সাহায্য করেন, যা প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির দৃষ্টান্ত বলে ধরা হচ্ছে। পুরীতে হোটেল বুকিং এর নামে বড়সড় প্রতারণা, সর্বস্ব খোয়ালেন বহু মানুষ। মহারাষ্ট্রের প্রতারককে ধরে আনলো পুলিশ। হোটেল বুকিং এর নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কলকাতার একাধিক গ্রাহকের কাছ থেকে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। মহারাষ্ট্রে বসে প্রায় 1 বছর ধরে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ, যার ফলে খোয়া গিয়েছে প্রায় 13.5 লক্ষ টাকারও বেশি। অভিযোগ সামনে আসতেই তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার শাখা এবং সোমবার গভীর রাতে মহারাষ্ট্র থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম হুজাইফা সাব্বির দরবার ওরফে হুজাইফা দরবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্রপাত 2025 সালের মে মাসে। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা দেবজ্যোতি মল্লিক পুরী হোটেল কলকাতা বুকিং অফিস .com নামে একটি ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন। বুকিং এর জন্য অগ্রিম টাকা পাঠানোর পর ইউপিআই সমস্যার অজুহাতে ধাপে ধাপে আরো টাকা নেওয়া হয়, কিন্তু কোনো বুকিং কনফার্মেশন দেওয়া হয়নি। এরপর হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তথ্য প্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, একাধিক ভুয়ো ওয়েবসাইট ব্যবহার করে প্রায় 13,803 টাকার প্রতারণা করা হয়েছে। নম্বর ট্র্যাক করে প্রতারণার মূল পান্ডাকে চিহ্নিত করা হয়। ধৃত হুজাইফা পুনের বাসিন্দা এবং পেশায় ওয়েবসাইট ডেভেলপার। তার অফিসে তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। অমানবিক চিত্র, এসআইআর শুনানির লাইনে বিশেষ চাহিদা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধারা। রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানির কাজ। বয়স্কদেরও টেনে আনা হচ্ছে শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় অনেকেই নথি হাতে অপেক্ষা করছেন শুনানির জন্য। অনেক জায়গায় শুনানির লাইনে বিশেষ চাহিদা সম্পন্নরাও রয়েছেন। শারীরিক ক্ষমতা না থাকা সত্ত্বেও নাগরিকত্ব প্রমাণ করতে শুনানি কেন্দ্রে এসে হয়রানির শিকার বৃদ্ধ বৃদ্ধা থেকে বিশেষ চাহিদা সম্পন্নরা। জানা গিয়েছে, বসিরহাটের 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা বিশেষ চাহিদা সম্পন্নরা বসিরহাট খোলাপোতা বিডিও অফিসে হিয়ারিং এর ডাক পেয়েছেন। বছর 70-এর ফিরোজা খানম, 80 বছরের কাজী মকবুল আরেফিনকে ডেকে পাঠানো হয়েছে। ঠিক করে চলার শক্তি নেই, তারপরেও তাদের ডেকে পাঠানো হয়েছে। মকবুল প্রায় 90% প্রতিবন্ধী। নির্বাচনের নির্দেশ ছিল এদের বাড়িতে গিয়ে শুনানি করার, কিন্তু অসহায় অবস্থায় তাদেরও দাঁড়াতে হচ্ছে লাইনে। এখানেই প্রশ্ন উঠছে, এত বয়স্ক এবং অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে কেন হিয়ারিং করা হবে না? বিশেষ চাহিদা সম্পন্নদের অভিযোগ, যেভাবে কমিশন এক এক সময় এক এক নির্দেশিকা জারি করছে, তাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। এই বয়স্ক মানুষগুলো 40 বছর ধরে ভারতীয় নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। দেশে বংশ পরম্পরায় বসবাস করছে। তাদের নাগরিকত্বের নামে প্রহসন চলছে। পাশাপাশি শুনানির আতঙ্কে মৃত্যু বাড়ছে। ছেলেদের থেকে আলাদা হয়ে যাওয়ার আতঙ্কে মৃত্যু হলো এক বৃদ্ধের। ছেলেদের নামের শেষে বাবার পদবি না থাকায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে 2 ছেলেকে। তারপর থেকে আতঙ্ক কাজ করছিল। সে আতঙ্ক থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মালদার মানিকচকের নূরপুর নিচুতি ওরপাড়া এলাকার বাসিন্দা শেখ শরীফুলের। এসআইআর কাজ শুরু থেকে ক্রমাগতই বাড়ছে মৃতের সংখ্যা। এসআইআর শুনানিতে আতঙ্ক আরও বেড়েছে। চিকেন পক্স নিয়ে শুনানিতে পুলিশ অফিসার, জানাজানি হতেই শোরগোল হুগলিতে। এসআইআর শুনানি ঘিরে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। কখনো অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বকে শুনানিতে ডাকা, কখনো অসুস্থ প্রবীণ মানুষদের লাইনে দাঁড় করানো, সমালোচনা চলছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন হুগলির এক পুলিশ অফিসার। 30 বছরেরও বেশি সময় ধরে পুলিশ সার্ভিসে থাকা আজিজুর রহমান চিকেন পক্সে আক্রান্ত অবস্থাতেই এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে বাধ্য হলেন। বর্তমানে চুচুড়া আদালতের জিআরও অফিসে কর্মরত আজিজুর রহমানের বাড়ির রিষ্টার খটির বাজারে। প্রথমে জ্বর, পরে চিকেন পক্স সবাই বাড়িতে তাকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক। তার সত্ত্বেও মঙ্গলবার শ্রীরামপুরের ইউনিয়ন হাই স্কুলে শুনানির লাইনে দেখা যায় তাকে।
আজিজুর রহমান জানান তিনি 2002 সালের ভোটার তালিকায় রয়েছেন এবং তার আগেও ভোট দিয়েছেন। অসুস্থ শরীর নিয়েও শুনানিতে আসতে হয়েছে, না এলে হয়তো দেশে থাকতে দেবে না এমন আশঙ্কার কথাও বলেন তিনি। চিকেন পক্সে আক্রান্ত এক পুলিশ অফিসারকে শুনানির লাইনে দাঁড় করানোর ঘটনায় শোরগোল পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের